প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম দাঙ্গা। এখন শুরু করছি শেষ অংশ। তাছাড়া সেনের নিজের কাছেও তা ভালো লাগবে না, কারণ অলস আর অপদার্থ মানুষ ওর দু চোখের শত্রু। ওয়াগন বান্নের সামনে গিয়ে দাঁড়ালো। ঘোড়াগুলোকে হারনেস থেকে ছাড়ালো সেন। তাকালো পলের দিকে। এগুলো করালে ঢোকাও, হাত লাগাও ওয়ালের সঙ্গে। বিরক্ত মুখে সেনের দিকে চাইল দোকানদার। মনে হলো ওর কথায় জোর প্রতিবাদ জানাবে। পরে মত পাল্টালো। নিজের অবস্থা বুঝতে পারছে সে। যার আশ্রয়ে থাকছে এই বিপদের সময়, তার কথায় প্রতিবাদ করা ঠিক হবে না। একটা ঘোড়ার গলায় রশি পেঁচালো। তারপর মুখ খুলল। তোমার অনেক সাহস সেন। সকালবেলায় লল্যান্ডের লাশটা নিয়ে এসেছো ওদের প্রায় চোখের সামনে থেকে। এখন কবর দিয়ে এসেছো। এসব খুব ভালো কথা, খুবই সাহসের কাজ। আমি জানি উতেরা একমাত্র সাহসকেই সমীহ করে। এ দুটো কাজ করে তুমি ওদের বুঝিয়ে দিয়েছো যে সাহস তোমার আছেই। কিন্তু সমস্যা হলো, ওরা কিছুতেই আমার পিছু ছাড়বে না। আমাকে চায় ওরা। আমাকে কেড়ে নেবার জন্যে হামলা চালাবে তোমার উপর। তুমি হয়তো আমাকে ওদের হাতে তুলে দিতে বাধ্য হবে, নয়তো ওদের হাতে তুমিও খুন হয়ে যাবে। কোনো জবাব দিল না সেন। রিক পলের কথাগুলো খতিয়ে দেখছে মনে মনে। পল উতেদের সম্পর্কে ওর চেয়ে বেশি জানে, এটা ঠিক। ও যা বলেছে ওরা ঠিক তাই। তবে একটা ব্যাপারে ওর সন্দেহ আছে। ওরা যদি পুরোদমে হামলা চালায়, তাহলে সেন শেষ পর্যন্ত টিকতে পারবে না। পলকে ওরা ছিনিয়ে নেবেই। তার মানে এই নয় যে সেনে সেনদের ওরা কিছু বলবে না। সেন নিশ্চিত কেবিনে যারা আছে সবারই মাথা কেটে নেবে ওরা। এমনকি দোকানদারকে এখন সেদে ওদের হাতে তুলে দিলেও। নতুন যেসব উঠে এসে নসুয়ার সাথে যোগ দিয়েছে, তাদের সহানুভূতি আশা করতে পারে না সেন। এরা তাকে চেনে না। এদের চোখে পলের মতো সেও একজন শ্বেতাঙ্গ মাত্র। এখানকার কিছু ইন্ডিয়ানের মতো ওদের কোনো ঋণ নেই ওর কাছে। কেবিনের সামনের দরজায় দাঁড়িয়েছিল টনি। আচমকা চেঁচিয়ে উঠল, সেন, ওই দেখো। গোড়ালির উপর চরকির মতো ঘুরল সেন। একটা হাত উঁচিয়ে নদীর ওপারটা দেখাচ্ছে ছেলেটা। ওপারে ঘন উইল ঝোপ, তার নিচে ঢালু ভূমি। তাতে উটেদের দলটাকে দেখতে পেল। 20 থেকে 25 জন হবে। প্রত্যেকে ঘোড়ার পিঠে চড়া। ওয়ার পার্টি। সবাই ভেতরে ঢুকে পড়ো, চেঁচিয়ে নির্দেশ দিল সেন। 3 লাফে নিজেও ঢুকে পড়ল ও কেবিনের ভেতর। ওর পেছন পেছন টনিও। ব্রেড ওয়াল আর রিক পল বার্নে ভাবলো সেন রয়ে গেছে বার্নে ভাবলো সেন। তবে ওরা এখান এখন বেরোতে পারবে না। অন্ধকার হওয়ার পরেই বেরোতে হবে ওদের। আর উতেরা হয়তো আজ হামলা নাও চালাতে পারে। 18। টনি ভেতরে ঢোকা মাত্র সামনের দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল সেন। জানালা দিয়ে উকি দিল বাইরে। উতেদের নতুন দলটাকে নদীর দিকে নেমে আসতে দেখল। বেডরুম থেকে বেরিয়ে এলো লয়েস। কিচেন থেকে দৌড়ে এলো জুলি আর ফ্লোরা। কি হয়েছে? সপাটে জানতে চাইল জুলি। এইমাত্র একটা লোককে কবর দিয়ে এসে এরকম হইচই ভালো লাগছে না ওর। ওখানে জানালার কাছে এসে দেখো এখানে জানালার কাছে এসে দেখো, বলল সেন। টনিকে বলল, পেছনের দরজার হুড়কো আটকে দাও। এতে তাদের ঢুকতে কিছুটা সময় লাগবে। তবে মনে হয় না বেশিক্ষণ আটকে রাখা যাবে। অন্যদিকের জানালার সামনে গেল জুলি আর ফ্লোরা। একটু পরে মুখ ঘোরালো জুলি সেনের দিকে। এ যে দেখছি লালমুখ শয়তানদের আরেকটা দল। কেন, আগেরগুলোই কি যথেষ্ট ছিল না? ওর গলায় অভিযোগের সুর। কথাটা এমনভাবে বলল যেন ইন্ডিয়ানদের সাথে তাদের একটা খেলা চলছে এবং ইন্ডিয়ানদের নতুন আরেকটা দল এসে খেলার নিয়ম ভঙ্গ করেছে। যথেষ্টই ছিল, তেতো শোনালো সেনের গলা। তবে নসুয়া খুবই হুঁশিয়ার লোক। সে হয়তো আগের দলটাকে আমাদের বিরুদ্ধে লড়বার জন্যে যথেষ্ট মনে করেনি, তাই সতর্কতা হিসেবে খবর দিয়ে আরও লোক আনিয়েছে। আগে আমরা একটা সুবিধাজনক অবস্থানে ছিলাম, কিন্তু এরা আসার পর সেটা আর রইল না। এখন
ওরা সবাই একত্রে হামলা চালালে কেবিনে আমরা নিরাপদ থাকতে পারবো না। সেন, আমার বাবা। বাবা কোথায়? হঠাৎ জানতে চাইল ফুলোরা। বার্নে। সে কি? আতঙ্কিত স্বরে বলল ফুলোরা। ওরা ওকে মেরে ফেলবে তো। ওরা জানে রিক পল বার্নে থাকে। ওর সাথে ওরা বাবাকেও মেরে ফেলবে। এখন আর বার্নে যাওয়া সম্ভব নয়, কর্কশ্বরে বলল সেন। বার্নেও নিরাপদ ওরা, সুতরাং বাইরে বেরোবার ঝুঁকি ওরাও নেবে না। না না, ওরা সকালে তোমার দিকে গুলি চালায়নি, তার মানে আমাদের কিছু করবে না ওরা। আমি বান্নে গিয়ে বাবাকে নিয়ে আসব। না ফ্লোরা, না, এখন না। মেয়েটাকে বোঝাবার চেষ্টা করলো সেন। আগে সন্ধে হোক, অন্ধকার হয়ে যাক চারদিক, তখন কেবিন থেকে বেরোনো যাবে। তখন ওরা গুলি করলেও অন্ধকারে মিস করতে পারে, বিশেষ করে চলন্ত টার্গেট। কিন্তু এখন বেরোনো ঠিক হবে না। এখন শুধু সকালের যে সে দলটা নয়, তাদের সাথে যোগ দিয়েছে আরও দুদল উতে। এদের মধ্যে কারো কারো হাতের টিপ নিখুঁত হতে পারে। এ সময় বার্ন আর ঘরের মাঝামাঝি জায়গায় হাঁটতে দেখলে নতুন আসা উতেদের কেউ না কেউ হয়তো গুলি করে দিতে পারে। কিছুটা শান্ত হলো ফ্লোরা, কিন্তু ওর মুখের উদ্বিগ্ন ভাবটা গেল না। ওরা বাবাকে বান্নে এসে খুন করে যেতে পারে, সেটা নাও হতে পারে। তোমার বাবা ও পল গুলি চালাবে। প্রচুর অ্যামিনেশন আছে ওদের কাছে। বার্নটাও মজবুত, একদম এই কেবিনের মতোই। রিক পল সারাক্ষণই চোখ রাখবে উতেদের উপর। ইন্ডিয়ানরা যদি ওদিকে হামলা করার মতলবে এগোয়, আমরা সবাই একযোগে গুলি চালাতে শুরু করব। কাউকে খুন করার জন্যে চাইলে হুড়মুড় করে চলে আসতে পারবে না ওরা। ফ্লোরাকে ও আশ্বাস দিল বটে, কিন্তু ঠিক কী ঘটতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারছে না। উতেদের লড়াইয়ের ধরন সমতলের ইন্ডিয়ানদের মতো নয়। এখানকার পাহাড় টিলাকে কাজে লাগায় ওরা লড়াইয়ের সময়। পুরুষ পুরুষানুক্রমে এভাবেই লড়ে আসছে ওরা। লড়াই তাদের করতে হয়। সাইয়ান কিংবা শিউরাও লড়ে, তবে তাদের দৃষ্টিতে লড়াইটা একরকম বিনোদনের মতো। লড়াই ছাড়া লড়াই ছাড়া জীবন ওরা ভাবতে পারে না। মৃত্যু ওদের কাছে এক অনিবার্য অনুষঙ্গ। লড়াইকে ওরা এক ধরনের খেলা হিসেবে নেয়, অনিবার্য মৃত্যুকে গ্রহণ করে হাসি মুখেই। বুড়ো হয়ে অন্যের মুখাপেক্ষী হওয়াকে ওরা ঘৃণা করে, তাই জোয়ান বয়সে বীরের মতো মরতে ওদের আপত্তি নেই। কিন্তু উতেদের এসব চিন্তার অবকাশ নেই। জানালার কাছে দাঁড়িয়েছে সেন। নিজেদের সম্ভাবনা কতটুকু খতিয়ে দেখছে মনে মনে। ইয়াম্পার ওপারে জমায়েত হওয়া উতেদের সংখ্যা এখন না হলেও 40। নতুন আসা দলটাকে এখন আর দেখা যাচ্ছে না। উইলো ঝোপের আড়ালে চলে গেছে। নসুয়ার সঙ্গে কথাবার্তা বলছে মনে হয়। সেনের কাছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, উতেদের পুরো দলের দায়িত্বে এখন কে থাকছে? নসুয়া নাকি যারা এসে ওদের সাথে যোগ দিয়েছে তাদের কেউ? নসুয়া যদি নেতৃত্বে থাকে তাহলে শেষ পর্যন্ত হয়তো ভালোই ভালোই চুকে যাবে সব কিছু। কারণ ওকে ঠিক মারমুখী মনে হচ্ছে না। তাই যদি হতো, তাহলে সকালে লল্যান্ডের লাশ আনতে গিয়ে সেন ওদের গুলিতে ঝাঁঝরা হয়ে নিজেই লাশ হয়ে পড়ে থাকতো ওর কাছাকাছি। তাছাড়া ওকে কবর দেওয়ার সময়ও কোনোরূপ সুযোগ নেয়ার চেষ্টা করেনি ও। কিন্তু নেতৃত্ব যদি নসুয়ার হাত থেকে নবাগতদের কারো কাছে চলে যায়, তাহলে শেষ পর্যন্ত গোলমাল এড়ানোর আশা না করাই ভালো। জুলিয়ার ফ্লোরা কিচেনে চলে গেল। বেডরুম থেকে বেরিয়ে ওদের পেছনে গেল হান্নাও। পিটার লয়েস এসে দাঁড়ালো ওর পাশে। ফ্লোরার কথাই আসলে ঠিক, সেন মৃদুস্বরে বলল। আমি বার্নে যাচ্ছি। তোমার হেনরি রাইফেল আর গোলা বারুদও নিচ্ছি কিছু সাথে। এখানে প্রচুর আছে, গুলি চালানোর মতো মানুষও আছে। তোমরা 4 জন। ওদিকে আমি বার্নে গেলে সেখানে 3 জন হবে লড়াই করার মতো। এভাবে দুটো জায়গায় আমরা নিজেদের দখলে রাখতে পারবো। মাথা ঝাঁকালো সেন। লয়েস যাজক হলেও সাহসী, বুদ্ধিমান ও সতর্ক। তার পক্ষে নিরাপদে বার্নে যাওয়া অসম্ভব হবে না। তাছাড়া বুদ্ধিটাও ভালো। ঠিক আছে, মৃদুস্বরে বলল। পেছন দরজা দিয়ে বেরো। তারপর কোষে এক দৌড় লাগাবে। এভাবে যেন পেছন থেকে খোদ শয়তান আসছে তাড়া করে।
বেরোনোর আগে পানি ভরে নিও ক্যান্টিনে। আধার ঘরালে আমিও যাব ওদিকে। পেছনে টনির দিকে চাইলো। ও বেরোনো মাত্র পেছন থেকে দরজা এঁটে দিও, হুড়কো আটকে দিও একেবারে। তারপর একটুও দেরি না করে অন্য জানালাটার সামনে গিয়ে দাঁড়াবে। ওরা পিটকে দেখে গুলি চালাতে শুরু করলে আমার মনে হয় করবেই। তাহলে আমরা ওদের জানিয়ে দেব ওটা আমাদের কাছেও আছে এবং চালাতেও জানি। নিজের উইনচেস্টারটা দেয়ালের সাথে ঠেস দিয়ে রেখে লয়েসের পেছনে ছুটল টনি। জানালা দিয়ে নদীর ওপারে উইল ঝাড়ের দিকে চাইল সেন। ঝোপের ফাঁকে আগুন জ্বলতে দেখা যাচ্ছে, ধোঁয়া উঠছে। উতেরা রান্নার আয়োজন করছে। কিছু যোদ্ধাকে দেখা গেল ঝোপের বাইরে এসে পায়চারি করছে বেপরোয়া ভঙ্গিতে, নিজেদের আড়ালে রাখার বিন্দুমাত্র চেষ্টা না করেই। মুহূর্তে আগের প্রশ্নটার জবাব পেয়ে গেল সেন। ইন্ডিয়ান শিবিরের নেতৃত্ব এখন নসুয়ার হাতে নেই, বেহাত হয়ে গেছে নবাগত কারো কাছে। যোদ্ধারা তাই এখন বেপরোয়া। কিচেনে জুলির উঁচু গলার আওয়াজ শুনে কান খাড়া করল। জুলি তার দুই চোতাকে বোঝাচ্ছে যে লয়েস একটা গর্ধব, বোকা পাঠা। তারপর ধূপধাপ পা ফেলে শার্প সাথে সামনের রুমে এসে অন্য জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো। সেনের মনোযোগ আবার চলে গেছে ওপারে ইন্ডিয়ানদের দিকে। আমি গুলি চালাতে পারি সেন, ওরা এখান থেকে অনেক দূরে, কিন্তু ইচ্ছে করলে এই পুরানো শার্পটার গুলিতে ওদের যে কোনো একটাকে ফেলে দিতে পারি। হ্যাঁ, তুমি অবশ্যই পারবে জুলি, ঘাড় ফেরালো সেন। কিন্তু এখনই নয়, আগে পিটকে বেরোতে দাও। ওরা যদি ওকে দেখে গুলি চালাতে শুরু করে তাহলে আমরাও শুরু করব। ঠিক আছে, আমি অপেক্ষা করছি, বিরক্ত স্বরে বলল মহিলা। রাইফেলের গুঁতোয় জানালার কাজ ভেঙে ওখান দিয়ে নল বের করে দিল। ব্যাপারটা চুপচাপ হজম করল সেন। জানালায় শক্ত ও দামি কাজ লাগিয়েছে ও, কিন্তু কিছু করার নেই। নিজেও বরং কিছুটা ভেঙে নিল নিজেরটার। একই সময়ে পেছনের দরজা খোলা এবং একই সাথে বন্ধ করার আওয়াজ এলো ওর কানে। মাথা নিচু করে স্বয়ং শয়তানের মতোই দৌড় লাগালো সশব্দে ধর্মযাজক। উতেরা ওকে দেখতে পাওয়ার আগেই কেবিন থেকে বান্নের অর্ধেক পথ চলে গেল। এরপরই উতেদের গুলি শব্দ শুনল সেন। সঙ্গে সঙ্গে শুরু করলো ওরাও। টনি এসে এর মধ্যে দাঁড়িয়ে গেছেন দাদির পাশে। একসঙ্গে গুলি চালাচ্ছে সবাই। দাদির পাশে টনিও। উইলো ঝোপ ছেড়ে বেরিয়ে আসার সুযোগ দিচ্ছে না উতেদের। একজনকে দেখা গেল আচমকা ঘোড়া নিয়ে এগিয়ে আসছে। ঝোপ ছেড়ে সমতলে নেমে এসেছে দুঃসাহসী। একটু ঝুঁকি নিয়ে হলেও এক গুলিতে সাদা লোকটাকে ফেলে দেওয়ার মতলব। হঠাৎ যেন অদৃশ্য পায়ের লাথি খাওয়ার মতো উল্টে পড়ল পনির পিঠ থেকে। খালি পিঠ নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে বাঁচল ঘোড়াটা। গুলিটা নিশ্চয় জুলির শার্পসের, ভাবল সেন। ওর নিজের কিংবা টনির রাইফেলের রেঞ্জ অতটা নয়। বেডরুমের জানালা দিয়ে দেখছিল ফ্লোরা। চেঁচিয়ে বলল, ও পৌঁছে গেছে, ঢুকে গেছে বান্নের ভেতর। আরেক পলসা গুলির শব্দ, তারপর হঠাৎ নীরবতা, মুহূর্তের জন্যেই। এরপর জুলির উচ্ছ্বসিত চিৎকার, আমি আমি খুন করেছি শয়তানটাকে। তুমি দেখেছ সেন? আমি ওকে গুলি করে ঘোড়া থেকে ফেলে দিয়েছি। দেখেছি ম্যাম, স্বীকার করল সেন। জোর ভাগ্য তোমার। কেমন করে যেন লেগে গেছে। ভাগ্য? খেপে গেল জুলি। শোনো অস্টিন, ভাগ্য নয়, ওটা আমার হাতের বাহাদুরি। বুঝেছ গাধা হো? চমৎকার। বাইরে আর প্রকাশ করল না। নিচের ঠোঁট কামড়ে ধরে জ্বলন্ত চোখে তাকিয়ে সেনকে ভস্ম করে দেয়ার ব্যর্থ চেষ্টা চালালো। ব্যর্থ হয়ে শেষে বলল, ঠিক আছে, তোমাকে আমি প্রমাণ করে দেখাবো যে এটা ভাগ্যক্রমে হয়নি, হয়েছে আমার হাতের গুণে। সবাই আসুক আরেকবার, তোমাকে দেখিয়ে দেব গুলির ছোড়া কাকে বলে। নাকে খত দিয়ে স্বীকার করতে বাধ্য করাবো যে তোমার চেয়ে আমার হাত রাইফেলে অনেক চালু। শার্পসে ফের গুলি লোড করলো জুলি। দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখলো। তারপর দুমদাম পা ফেলে বেরিয়ে গেল কিচেনের উদ্দেশ্যে। মৃদু হেসে টনির দিকে চেয়ে চোখ মটকালো সেন।
তারপর ফের জানালা দিয়ে বাইরে তাকালো। আচমকা মুখের হাসি মিলিয়ে গেল ওর। ইয়াম্পার এদিকে আসার পর এই প্রথম ইন্ডিয়ানদের যুদ্ধের বাজনা শুনতে পেল। থাম্প, ডাম ডাম ডাম, ভীতিকর শব্দ। ওর মেরুদণ্ড বেয়ে নেমে গেল শীতল চোট। চকিত ওর দিকে ঘুরল টনি। কিসের শব্দ ওটা? যুদ্ধের বাজনা। শত্রুর উপর সর্বাত্মক হামলা চালানোর আগে ওরা এভাবে ড্রাম বাজিয়ে নেচে কুদে নিজেদের তৈরি করে নেয়। একটু পরেই আক্রমণ করবে ওরা। জুলি আর ফ্লোরা এসে ঢুকলো তস্ত পদে। পেছন পেছন হান্নাও। সন্তুষ্ট চোখে চাইলো মেয়েটা একবার সেন আর একবার টনির দিকে। ড্রাম তাই না সেন? জিজ্ঞেস করলো জুলি। হ্যাঁ ড্রাম, গম্ভীর স্বরে বলল সেন। তার মানে তারা তাদের কাজ শুরু করেছে। ক্ষিপ্ত স্বরে বলল জুলি। জাহান নামে যাক ওরা। আমি আমার জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে এসেছি, আমার আর কি। কিন্তু তোমাদের কি উপায়? তোমরা যুবক যুবতীরা যদি চামড়াছিলা মাথা নিয়ে মারা যাও, তাহলে ভীষণ লজ্জার ব্যাপার হবে। তার চেয়ে লজ্জার ব্যাপার হবে যদি সে লজ্জা থেকে বেঁচে যাবার উপায় বের করতে না পারো। আমরাও আমাদের কাজ করব বুড়ি, খেকে উঠল ফ্লোরা। ওরা এখনো আমাদের মাথার চামড়া ছাড়াতে আসতে পারেনি, পারবেও না। মনে মনে গর্ববোধ করলো সেন ফ্লোরার জবাব শুনে। শক্ত মেয়ে, ওরই মতো। নিজের পছন্দের তারিফ করলো মনে মনে। জুলিকে বলল, ঠিক বলেছ তুমি। তবে আপাতত আমাদের কাজ হবে পরিস্থিতি দেখা। টনি টনি আর আমি সামনের দরজায় আছি, তোমাদের একজন থাকবে পেছনের দরজায়। আমার ধারণা ওরা নদীর দিক থেকেই আসবে, তবে আমরা কোনো ঝুঁকি নেব না। পরবর্তী ঘন্টাগুলো কাটতে লাগলো অসম্ভব ধীর গতিতে। বিকেলের দিকে কফি বানালো ফ্লোরা, সেনকে দিল এক মগ। পশ্চিম রিজের ওপারে পশ্চিমে রিজের ওপারে ধীরে ধীরে সন্ধ্যের ধীরে ধীরে সন্ধ্যের দিকে পশ্চিমে রিজের ওপারে সূর্য ডুবে গেল টুপ করে। আলো হারাচ্ছে দিন, এগোচ্ছে ধীরে ধীরে সন্ধ্যের দিকে। সেনের আশঙ্কা, এ সময়টায় হামলা চালাতে পারে উতেরা। কিন্তু একবারের জন্যও দেখা গেল না ওদের দৃশ্যপটে। নিজেদের লুকিয়ে রাখলো সারাক্ষণ ঝোপের আড়ালে। কিচেনের জানালাগুলো ঢেকে দিয়েছে জুলি কম্বল দিয়ে, সামনের ঘরগুলো। সাফার খেতে ডাকলো ফ্লোরা। সাফার যখন শেষ হলো তখন চারদিক পুরোপুরি ঢেকে গেছে রাতের আঁধারে। বার্নের তিনজনের জন্য খাবার নিয়ে বেরোলো সেন পেছন দরজা দিয়ে। বার্নের দরজায় পৌঁছে ডাক দিতেই দরজা খুলল লয়েস। ভেতরে ঢুকলো সেন। পেছন থেকে দরজা আটকে দিল ধর্মযাজক। দেয়াল থেকে লণ্ঠন ঝুলছে। তার ম্লান আলোয় তিনজনের মুখের দিকে তাকালো সেন। অবাক হলো। কারো মুখে সামান্য ভয় কিংবা দুশ্চিন্তার চিহ্নও নেই। আমি ভেবেছিলাম ওরা সূর্যাস্তের সময় হামলা করবে, বলল সেন। কিন্তু তা করেনি। এর কারণ কি বলতে পারো নাকি পল? হ্যাঁ পারি, বলল দোকানদার। নসু আমাকে চায়। আমি ওর বন্ধুকে খুন করেছি। তোমাদের সাথে ওর কোনো শত্রুতা নেই, তাই আমাকে ছাড়া বাকিদের কিছুই বলবে না সে। কিন্তু যারা পরে এসে জুটেছে তাদের কাছে ব্যাপারটা আলাদা। ওদের নেতার নাম সার্জেন্ট। ওরা তাই বলে ডাকে। ও কিন্তু তোমাদের কাউকে ছাড়বে না। আর ও উতে নয়, কোমাঞ্চে, তবে গুয়াশে পরিবারের। এখান থেকে দক্ষিণে অ্যানকম্পো ফ্রাহগ্রেতে থাকে। এই সার্জেন্ট লোকটা মহাপাজি, বেজন্মা বজ্জাত। নিজ পরিবারে একজনকে খুন করে ওখান থেকে বিতাড়িত হয়েছে। এরপর উত্তরে হোয়াইট রিভারের দিকে চলে এসে জ্যাকের দলে যোগ দেয়। কিছুদিন পর নিজেই দল গড়ে নিয়েছে। কিন্তু উগ্রতার জন্যে হোয়াইট রিভার উতেরা পছন্দ করেনি ওকে। এখানেও মনে হয় আমাদের খুন করার কাজটা কিভাবে করা হবে একমত হয়নি দুজনে। তাছাড়া নেতৃত্ব নিয়েও সম্ভবত মন কষাকষি চলছে। নসুয়া হলে আগামীকাল রাতেই হামলা চালাবে, মন্তব্য করল সেন। হ্যাঁ, কিন্তু সার্জেন্ট অতক্ষণে অপেক্ষা করবে না। ওর অনেক লোক, তবে তারা সকাল হওয়ার আগে কিছু করতে চাইবে না। কিন্তু সার্জেন্টের
পেটে যদি হুইস্কি পড়ে তাহলে কখন কি করে বসবে নিজেও বলতে পারবে না। ওকে তুমি সহজে চিনতে পারবে। বিশাল একটা কালো ঘোড়ায় চড়ে। ওই ঘোড়ার পিঠে যাকে দেখবে বুঝে নেবে ওই সার্জেন্ট। সকাল হওয়ার আগে ওদের দেখতে পাবো না আমি, বলল সেন। তবে তোমাদের যে কোনো একজন জেগে থেকো সারাক্ষণ। তাই হবে সেন, ওকে আশ্বস্ত করল ধর্মযাজক। কেবিনে ফিরে এলো সেন। রাতের একাংশের জন্যে নিজে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল জুলি। প্রথমে রাজি না হলেও পরে ওর জোর জবরদস্তির কাছে হেরে গেল সেন। রাতের প্রথম পালার দায়িত্ব দেয়া হলো ওকে। এরপর ঘন্টা তিনেক ঘুমোলো সেন, তারপর উঠে গেল। জুলিকে অব্যাহতি দিল পাহারার দায়িত্ব থেকে। থাম ডাম ডাম ডাম, মৃদু ড্রাম বাজছে ইয়াম্পার ওপারে। আগুন জ্বলছে উইলো ঝোপের ফাঁকে ফাঁকে। অত দূর থেকে তাদের নড়াচড়া চোখে পড়ছে। নাচে গানে রাত কাটাচ্ছে যোদ্ধারা। ওদের নাচ গান আর ড্রামের বাদ্য শুনতে শুনতে সেনের মনে হলো সার্জেন্টের পেটে হুইস্কি পড়ুক আর না পড়ুক, আগামীকাল সকালে সূর্য ওঠার আগেই হানা দেবে ও শত্রুপুরীতে। উপত্যকায় ভোরের আলো ফুটে উঠতে শুরু করলো। জানালা থেকে কম্বলগুলো সরালো সেন। আচমকা খেয়াল হলো উটেদের ড্রামের শব্দ আর শোনা যাচ্ছে না। স্যাঁত করে উঠল বুকের ভেতরটা। টনি আর জুলিকে ডেকে ঘুম থেকে উঠে কনকনে ঠান্ডা পানিতে মুখ হাত ধুয়ে নিতে বলল। জানে ঠান্ডা পানি ঘুমের রেশ কাটানোয় ওস্তাদ। ঘুম ঘুম চোখে গুলি ছোড়া সম্ভব নয়। ডাকার আগেই ফ্লোরা উঠে তাড়াতাড়ি কাপড় চোপড় পরে নিল। বেরিয়ে এলো বেডরুম থেকে। হান্না ওঠেনি, ঘুমোচ্ছে বেখবর হয়ে। ততক্ষণে জুলি আর টনি উঠে মুখ ধুয়ে নিয়েছে। এখন দাঁড়িয়ে আছে ওরা অন্য জানালাটার সামনে। সেন ফ্লোরাকে বলল, টেবিলের উপর থেকে উইনচেস্টারের কার্তুজগুলো নামিয়ে মেঝে রাখো। ওখানে শুয়ে শুয়ে খালি হয়ে যাওয়া রাইফেলে গুলি ভরে দেবে। রাইফেলে গুলি ভরার সময় রিভলভার ব্যবহার করব আমি। ওদের দিকে এক নাগারে গুলি বর্ষণ করতে হবে, যাতে নদী পেরিয়ে এপারে আসতে না পারে। মনে হয় না এতে কাজ দেবে, সংশয় প্রকাশ করল জুলি। তার সমর্থনে যেন চেঁচিয়ে উঠল টনি। ওই তো তারা আসছে। আরে আরে, মনে হচ্ছে লাখ লাখ উঠে। গুলি করো না এখন, বলল সেন। আরও কাছে আসুক। যখন বুঝবে গায়ে লাগাতে পারবে তখনই করবে। দুধদার করে নদী পেরিয়ে এপারে উঠে এলো উটের দল। নেতৃত্ব দিচ্ছে বিশাল কালো ঘোড়ায় চড়া এক লোক। ওটাই তাহলে সার্জেন্ট, ভাবল সেন। সরাসরি কেবিন হাউসের দিকে আসছে না সার্জেন্ট, কোনাকুনি ঘোড়া চালানো। সব লোককে নদী পেরিয়ে আসার সময় দিচ্ছে। সবাই উঠে আসতে রাইফেল উঁচিয়ে ধরে নাড়ল। ওর মুখে বাঁকা হাসি। কি যেন বলছে লোকটা, ঠাট্টা করছে নাকি? ভুরু কোচকালো সেন। কালো ঘোড়াটাকে তীব্র গতিতে ছোটালো সার্জেন্ট। অর্ধবৃত্ত রচনা করলো কেবিন ও বার্নকে কেন্দ্র করে। পেছনে ওর লোকেরাও। এতগুলো ঘোড়ার মধ্যে নসুয়ার পিন্টোকে দেখল না সেন। অবাক হয়ে ভাবল, আরও ইন্ডিয়ান কি রয়ে গেছে পেছনে উইলো ঝাড়ের আড়ালে। প্রথমে শুরু করলো জুলি। গুলি বর্ষালো ওর শার্পস। ছুটতে ছুটতে ভূপতিত হলো একটা ঘোড়া। ওটার আরোহী ছিটকে পড়ল একটু দূরে, মাথা নিচু, পা উঁচু অবস্থায়। পতনটা এত জোরে হলো যে কয়েক মুহূর্তের জন্য নড়াচড়া দেখা গেল না লোকটার মধ্যে। অচেতন হয়ে পড়েছে কিনা কে জানে। এক মুহূর্ত পর সেন এবং টনিও শুরু করলো। যদিও উটেরা এখনও ওদের উইনচেস্টারের রেঞ্জের বাইরে, তবু সেনের ধারণা ওদের বেপরোয়া মনোভাব কিছুটা হলেও স্তিমিত হতে পারে এতে। নিজ নিজ ঘোড়ার পিঠে না বসে পাঁজর থেকে ঝুলছে উটেরা। নিজেদের যথাসম্ভব আড়াল করে গুলি ছুটছে। তাদের শরীরের সামান্য অংশই দেখতে পাচ্ছে সেন, তবু গুলি চালানোয় বিরাম দিচ্ছে না। কাঠের কেবিনের গায়ে বিচ্ছে উটেদের গুলি। মাঝে মধ্যে জানালা দিয়ে ভেতরে ঢুকছে দু একটা, অপরদিকে দেয়ালে গাচ্ছে। গুলির শব্দে জেগে গেছে হান্না। বেডরুমের দরজা খুলে দাঁড়িয়ে আছে। ওর গায়ে সেনের জামাটা ছাড়া আর কিছু নেই।
দুঠোঁট ফাঁক করে অনবরত চেঁচাচ্ছে ও, থামছে না একেবারের জন্যেও। যেন ভুলে গেছে কিভাবে মুখ বন্ধ করে চুপ করতে হয়। শুয়ে পড়ো তাড়াতাড়ি, ওকে তাড়া দিল ফ্লোরা মেঝের উপর মেঝেই উপর হয়ে, নইলে গায়ে গুলি লাগতে পারে। রাইফেলের চেম্বার খালি করে ফেলল সেন গুলি করতে করতে। বাড়িয়ে দিল ওটা ফ্লোরার দিকে। রিভলভার বের করে ফের ঘুরল জানালার দিকে। ফ্লোরার তাড়নায় এখন মেঝেই উপর হয়ে পড়েছে হান্না, হাত পা দাপাচ্ছে। ফ্লোরা যেখানে শুয়ে রাইফেলে গুলি ভরছে সেখানে যাওয়ার চেষ্টা করছে। জানালা দিয়ে একটা বুলেট ঢুকে ওপাশের কাঠের দেয়ালে বিঁধল। কাঠের টুকরা ছিটকে উঠে মুখে লাগলো জুলির। 20-25 জনের দলটার 14 গোষ্ঠী তুলে গালাগালের তুবড়ি ছোটালো মহিলা। মুখে হাত বুলোতে বুলোতে বেরিয়ে আসা রক্ত প্রথমে হাত ও পরে সারা মুখে লেপটে গেল। অদ্ভুত দেখাচ্ছে ওকে। কাঁচা মাংস খেতে গিয়ে সারা মুখ রক্তে ল্যাপটানো বুড়ি রাক্ষসী যেন। লাল শয়তানগুলোর প্রতি ঘৃণার চোটে এক পলসা গুলি ছুড়ল ও। আরেকটা ঘোড়া গুলি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। ওর আরোহী ছিটকে পড়ল পিঠ থেকে। বার্নের ভেতর থেকে গুলি ছুটছে ওরা 3 জন। খালি রিভলভার হোলস্টারে ঢুকিয়ে আবার রাইফেল হাতে নিল সেন। জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সার্জেন্টকে দেখল। তার কালো ঘোড়াটাকে ঘুরিয়ে দিয়েছে নদীর দিকে। ছুটছেও পেছন পেছন তার যোদ্ধারাও। পালাচ্ছে লোকটা, ভাবল সেন। রণে ভঙ্গ দিয়েছে কমাচ্ছে। যেদিক থেকে এসেছে লেজ তুলে ভাগছে সেদিকে। 2-3 মিনিট পরে একদম নিস্তব্ধ হয়ে গেল চারদিক। আচমকা নীরবতা নেমে এলো এতক্ষণ ধরে প্রায় নরক হয়ে ওঠা জায়গাটায়। ভোরের অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে ঘাসের মধ্যে কয়েকটা ঘোড়ার মৃতদেহ। গাঢ় ছায়ার মতো লাগছে ওগুলোকে সবুজের প্রেক্ষাপটে। ঘোড়া হারানো 2 যোদ্ধা প্রাণপণে ছুটছে নদীর দিকে। জুলির রাইফেল গর্জালো বার কয়েক, তবে মিস করলো ছুটন্ত টার্গেট। নিরাপদে নদী পেরিয়ে উইলোর জঙ্গলে গিয়ে ঢুকলো 2 যোদ্ধা। আরেকজনকে দেখা গেল ঘাসের ভেতর বুকে হাঁটার চেষ্টা করছে। পায়ে গুলি লেগেছে সম্ভবত। হ্যাঁ খোদা, হাঁপাচ্ছে জুলি বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে। যা দেখেছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। ভাবতেই পারেনি যে ইন্ডিয়ানরা এভাবে পিট টান দেবে। সত্যি কি ওরা পালিয়েছে সেন? ঠিক জানি না। শেষ ইন্ডিয়ান যোদ্ধাটার নদী পেরোনো দেখতে দেখতে বলল সেন। তবে একটা কথা ঠিক, ওরা আমাদের কাছ থেকে এতটা প্রতিরোধ আশা করেনি। এখন তারা অনেকটা সতর্ক হয়ে যাবে। আগের মতো বেপরোয়া হয়ে ওঠার সাহস পাবে না। আমাদের এখন খেয়াল রাখতে হবে ওরা যেন চুপি চুপি এসে বার্নে আগুন ধরিয়ে দিতে না পারে। হান্না শুয়ে শুয়ে চেঁচাচ্ছে। ওকে টেনে তুলে নিজের পায়ে দাঁড় করালো ফ্লোরা। তারপর এক হাতে জড়িয়ে ধরে বেডরুমে নিয়ে গেল। ওদিকে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে টনি। ওর মাথা নিচু, কাঁধ ঝুলে পড়েছে। জীবনে এই প্রথম এত বড় লড়াই দেখছে বেচারা। দিশেহারা অবস্থা ওর। কাছে গিয়ে নাতির পিঠে হাত রাখলো জুলি। কর্কশ গলা যতটা সম্ভব মোলায়েম করার চেষ্টা করলো। তুমি চমৎকার কাজ দেখিয়েছ বাছা। তারপর সোজা হয়ে বলল, ওরা যতটা আশা করেছিল সত্যি আমরা তার চেয়ে বেশি করেছি সেন। দেয়ালের সাথে ঠেস দিয়ে হাতের রাইফেলটা রাখলো। এখন আমি কিচেনে যাচ্ছি ব্রেকফাস্ট তৈরি করতে। ওরা ফের আসার আগে সবাইকে গরম গরম খেয়ে তরতাজা হয়ে উঠতে হবে। ওরা আর নাও আসতে পারে জুলি, বলল সেন। ধ্যাত্তেরি, বিরক্ত হলো জুলি। কে বলেছে তোমাকে যে ওরা আর আসবে না? এত সহজে ভয় পাবার পাত্র ওরা নয়। আমি নিশ্চিত আবার আসবে। তবে আমরা তৈরি থাকব। শোনো, আমার মনে হচ্ছে ওরা আমাদের ভয়ে পিটটান দেয়নি। এর চেয়ে বড় কোনো কারণে চলে গেছে। জানালার সামনে গিয়ে দাঁড়ালো জুলি। বাইরে তাকালো গলা বাড়িয়ে। সত্যি ওরা চলে যাচ্ছে সেন। মনে হয় পালাচ্ছে। কিন্তু আমার মনে হয় না ওদের আমরা একদম পালিয়ে যাবার মতো কিছু দেখাতে পেরেছি। ওরা তো লড়াই শুরুই করলো না। আমিও তাই ভাবছি, বলল সেন। যাক, আমি এখন বার্নের দিকে যাচ্ছি। তুমি কিচেনে যাও। সামনের দরজা দিয়ে বেরোলো সেন। বুক ভরে নিঃশ্বাস টানলো, তারপর ছেড়ে দিল সশব্দে। মিনিট কয়েক আগেও বুকের উপর পাষাণ চেপে বসেছিল ওর। ভাবতেই পারেনি আবার কেবিনের উঠানে পা ফেলতে পারবে, কিংবা এই ঠান্ডা ও মুক্ত বাতাসে নিঃশ্বাস টানতে পারবে।
আসলে মৃত্যু ভয় পেয়ে বসেছিল ওকে। মৃত্যু একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল ওর চোখের সামনেই। ওকে দেখে বেরিয়ে এলো লয়েস, পল আর ওয়াল। ওয়ালি কথা বলল প্রথমে। একদম নাস্তানাবুদ বানিয়ে ছেড়েছি ওদের, তাই না সেন? হ্যাঁ, পরিষ্কার। হাসি ফিরিয়ে দিল সেন। অবাক হয়ে লক্ষ্য করলো বুড়োকে দারুণ সতেজ আর উৎফুল্ল দেখাচ্ছে। জুলি এতক্ষণে ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছে। তোমরা গিয়ে খেয়ে আসো, আমি আছি এখানে। আমিও যাচ্ছি, তরবরিয়ে বলল পল। টেবিলে বসে খেতে ইচ্ছে করছে ভীষণ। আর ওই লাল মুখদের ভয় করছি না এখন। থাক শালারা জঙ্গলে বসে, আমি আর পাত্তা দিচ্ছি না। আর যাই করো, জুলির সামনে এইসব বড়াই করতে যেও না, তাহলে ঝোলানোর জন্য আবার রশি খুঁজতে শুরু করবে সে। দোকানদারকে সতর্ক করল সেন। মেলান হয়ে গেল পলের মুখের হাসি। ঠিক বলেছ। মহিলাদের, বিশেষ করে মিসেস হাইটকে একটুও বিশ্বাস নেই। লয়েস আর ওয়ালের পিছু নিল সে। কেবিনের জানালাগুলোর দিকে চোখ গেল সেনের। দামি ও শক্ত কাজ সব ভেঙে চুরমার। তাতে আফসোস হলো না তার। কেবিনটা যে আস্ত দাঁড়িয়ে আছে এটাও কম ভাগের কথা নয়। তবে অস্বস্তি বোধ করতে লাগলো ও আবার। সৌভাগ্যটা কতক্ষণ স্থায়ী হয় কে জানে। রিক পল এখনও তার সঙ্গে রয়েছে, আর ঝামেলাও শেষ হয়নি। 19। ব্রেকফাস্ট শেষ করে সবেমাত্র কিচেন থেকে বেরোচ্ছে সেন, এমন সময় সামনের পোস্ট থেকে ওকে ডাকলো লয়েস। ডাকার ভঙ্গি দেখে দৌড়ে গেল সেন। ওর পিছু পিছু বেরিয়ে এলো কেবল হান্না ছাড়া অন্য সবাই। এসে গেছে, ওরা এসে গেছে। ওর দৃষ্টি খেয়াল করে চেঁচালো ও খুশিতে। নদী পেরিয়ে আসছে একজন রাইডার। লোকটা কি খবর নিয়ে আসছে মনে মনে অনুমান করে নিল সেন। উদ্ধারকারী বাহিনীর খবর নিয়ে আসছেও। কেবিনের সামনে এসে ঘোড়ার রাশ টানল আগন্তুক। ধুলি ধূসরিত ঘোড়া ও আরোহী দুজনেই কর্নেল ম্যানিট মিডল পার্কের দিকে যাত্রা করেছেন, ঘোষণা করল আগন্তুক। ওর সঙ্গে আছে সদেরেক ইনফ্রেক্ট ফ্রেন্টি আর 4 কোম্পানি কাভালরি। আগামীকাল সকাল কিংবা তার আগে এসে পৌঁছবে। নেমে আসো মিস্টার, ব্রেকফাস্ট রেডি, অভ্যর্থনা জানালো সেন। সুসংবাদ নিয়ে এসেছো, খালি মুখে তোমাকে বিদায় দেয়া ঠিক হবে না। ওহো, মাথা নাড়ালো আগন্তুক। মিডল পার্কে তোমার মতো শয়ে শয়ে লোক উৎসুক হয়ে আছে এই খবরটা পাওয়ার জন্যে। বরং 1 কাপ কফি যদি খাওয়াতে পারো, অবশ্য তাও যদি স্টোভে চাপানো থাকে। আছে, একদম টাটকা গরম, জানালো ফ্লোরা। এখনই নিয়ে আসছি আমি। ও ভেতরে ঢুকে যেতেই সেন বলল, এবার নিশ্চয় রিজার্ভেশনে গিয়ে ঢুকবে উতেরা, কি বলো? বাজি ধরতে পারো চাইলে, ওকে আশ্বস্ত করলো আগন্তুক। কিছুদিন রিজার্ভেশনের বাইরে স্বাধীনভাবে চলাফেরা করা আর ছোটোখাটো 2-1টা রাঞ্চে আগুন ধরিয়ে দেয়া হয়তো ওদের জন্য কৌতুককর মনে হতে পারে, কিন্তু একদল সৈন্যের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি, সাহস ও নৈতিকতা কোনোটাই নেই তাদের। এছাড়া আরও সৈন্য আসছে। নদীর ওপারে একটা বড় দল ছিল। কিছুক্ষণ আগেই পাতা পাত্তারি গুটিয়েছে। কেন বুঝতে পারিনি তখন, এখন মনে হয় বুঝতে পারছি। ধুমায়িত কফির পট আর মগ হাতে কিচেন থেকে এলো ফ্লোরা। ঘোড়ার পিঠ থেকে নেমে কফির কাপ হাতে নিল আগন্তুক। কথা বলতে বলতে চুমুক দিল। চমৎকার। ফ্লোরার দিকে তাকিয়ে হাসলো, তারপর খেই ধরল ফের। খবর পেতেই পারে। নদীর উজান ভাটিতে অসংখ্য স্কাউট তাদের। খবর পেয়ে বুঝতে পেরেছে ওরা বেশি কিছু করার আগেই এসে পড়বে উদ্ধারকারী বাহিনী। তাই আবার চুমুক দিল। চমৎকার কফি ম্যাম, সত্যিই চমৎকার। সেনকে জিজ্ঞেস করলো, তোমাদের কি অবস্থা, কোনো সমস্যা? কিছুটা ক্ষয়ক্ষতি, প্রাণহানি একজন। খুব খারাপ কথা। তোমরা সবাই যদি মিডল পার্ক চলে যেতে, তাহলে এখানকার চেয়ে অনেক নিরাপদে থাকতে পারতে। কফি শেষ করে খালি মগটা বাড়িয়ে দিল ফ্লোরার দিকে। ধন্যবাদ তোমাকে ম্যাম, অসংখ্য ধন্যবাদ। তারপর মাথা ঝুঁকিয়ে নট করে ঘোড়ায় চলল, নদীর দিকে চলল। বাহ, ব্যঙ্গেশ্বরে বলল জুলি। মিডল পার্কে গেলেই নিরাপদে থাকতাম আমরা, তাই না? আমার তো মনে হয় জব ললেন সে চেষ্টা না করে বান্নে পড়ে থাকলেই বরং বেঁচে দিত। আগন্তুকের পেছনে তাকিয়েছিল ব্রেড ওয়াল। চোখ ফিরিয়ে নিয়ে মৃদুস্বরে বলল, তাহলে ঝামেলাটা কেটে গেল না? বিশ্বাসই হতে চাইছে না। আমি এখনও নিশ্চিত হতে পারছি না। ওর দিকে তাকালো সেন, তারপর নদীর ওপারে ঝোপের দিকে চাইল।
যে দলটা পালিয়েছে ওদের মধ্যে কি নেশুয়া ছিল? ওর পিন্টুটাকে একবারের জন্যও দেখিনি। আমার মনে হয় সে এখনো লুকিয়ে আছে ওখানে, ঝোপের ভেতর। কিন্তু একটু আগে তুমিই তো বলেছিলে, কথা বলে উঠল টনি, ওরা সবাই পালিয়েছে। আমি বলেছিলাম, এখনও বলছি, কিন্তু নসুয়া যদি ওর বন্ধু হত্যার বদলা নিতে চায় তাহলে সে পলের জন্য অপেক্ষা করবেই। মাথার পেছনে চুলকাচ্ছে ও, ভাবছে এরপর কি করা উচিত। নদীর ওপারে ঝোপঝাড়ের মধ্যে সন্দেহ করার মতো কোনো নড়াচড়া ওর চোখে পড়েনি। তবে ও, এর মানে এই নয় যে ওখানে কেউ নেই। তাহলে ব্যাপারটা নিয়ে আরেকবার আলাপ করা যাক, প্রস্তাব দিল টনি। পালিয়ে যাওয়া ওই দলটির মধ্যে নসু আর পিন্টো আমার চোখে পড়েনি। আমারও, বলল সেন। তোমার, লয়েস? তবে আমি মনে হয় অত ভালো করে খেয়ালও করিনি। আসলে ওরা পালিয়ে যাচ্ছে আর আমরা বেঁচে যাচ্ছি, আমি শুধু এটাই ভাবছিলাম তখন। হুম, বড়দের ভঙ্গিতে মাথা দোলালো টনি। ওদের আলোচনার অংশ না নিয়ে বান্নের ভেতর ঢুকলো ওয়াল। একটু পরে বেরিয়ে এলো নিজের ঘোড়াগুলো সহ। ওগুলোর কাঁধে হারনেস পরিয়ে ওয়াগনের কাছে নিয়ে গেল। সেনের বাহু ধরে টান দিল ফ্লোরা। ও কি চলে যাচ্ছে সেন? তাই তো মনে হচ্ছে। না, ও যেতে পারবে না। নদীর ধারে ইন্ডিয়ানরা হয়তো এখনো লুকিয়ে আছে। ওকে একা পেলে খুন করে ফেলবে। ওকে থামাও সেন। মেয়েটির দিকে চাইল সেন। তুমি বলো ফ্লোরা, তুমি কি এ পর্যন্ত ওর কোনো সিদ্ধান্ত পাল্টাতে পেরেছ? খুবই কম। পানিনি বললেই চলে, তিক্ত স্বরে স্বীকার করল ফ্লোরা। কিন্তু তবু ওকে বলা উচিত, বলল ধর্মযাজক। আমাদের উচিত অন্তত আজও তোমার কেবিনে থেকে যাওয়া। বলা যায় না। না, ওকে থামিয়ে দিল জুলি। ওতে শয়তানগুলো চলে গেছে, আর কোনো ঝামেলা নেই। আমি আর টনিও এখন চলে যাব, আর হান্নাও যাবে আমাদের সাথে। ও সেখানেই থাকবে। আমি ওকে তৈরি হয়ে নিতে বলছি। তুমি কি করে জানলে যে ওরা চলে গেছে? জানতে চাইল সেন। তুমি কি বনের ভেতরও দেখতে পাও? তোমার চোখ কি এতই তীক্ষ্ণ? জুলি হাসল। না, এত দূর থেকে বনের ভেতর পর্যন্ত দেখার মতো তীক্ষ্ণ নয়। তবে ভেবে দেখো, যে লোকটা এসে আমাদের খবর দিয়ে গেছে সে কিন্তু ও পথেই এসেছে। ওর কিছু হয়নি। জুলির সঙ্গে আর তর্কে গেল না সেন। তবে ওর যুক্তি মেনেও নিতে পারল না। সংবাদবাহক লোকটার কিছু হয়নি, ঠিক আছে, কিন্তু তাতে তেমন কিছু প্রমাণিত হয় না। নৌসুয়া যদি অপেক্ষা করে তো রিকপলের জন্যই করবে। সংবাদবাহককে কিছু বলার দরকার নেই ওর। ও হয়তো ব্রেডের জন্যও অপেক্ষা করবে। ওয়াগন চালিয়ে নিয়ে এসে ওদের কাছে থামলো ব্রেড। নামলো আসন থেকে। দ্বিধাগ্রস্ত চোখে চাইল মেয়ের দিকে, তারপর সেনের দিকে ফিরল। একটা হাত বাড়িয়ে ওর একটা হাত টেনে নিল নিজের দিকে। 2 বছর ধরে পাশাপাশি থেকেও আমরা ভালো প্রতিবেশী হতে পারিনি সেন। আমরা একে অন্যকে পছন্দ করতে পারিনি। দোষটা এখন বুঝতে পারছি, তোমার নয়, আমার। এ কথা তোমাকে কখনো বলতাম না, তবে এখন তো বলছি। তুমি আসলেই ভালো লোক। ভালো লোক বলেই আমাদের, মানে, থেমে গেল খেই হারিয়ে। এর চেয়ে বেশি গুছিয়ে বলা সম্ভব হচ্ছে না ওর পক্ষে। প্রথমে অবাক ও পরে খুশি হয়ে উঠল সেন। মাছ শিকারীকে ও কখনো পছন্দ করেনি। সেটা ওর অপদার্থতার কারণেই। দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন ভেবে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করেছে। কিন্তু এখন রীতিমতো সমীহ বোধ করছে লোকটার প্রতি। অনেক বদলে গেছে লোকটা 3 দিনে। অন্যেরা অবশ্য বদলেছে কম বেশি, কেবল পলই বদলায়নি, বদলাবেও না। লোকটা চূড়ান্তভাবে অসৎ। তবে সবচেয়ে বেশি পাল্টেছে ওয়াল। বিব্রত বিব্রত মুখে বলল, ধ্যাত, তুমি আসলে অবাক করে দিয়েছ আমাকে ব্রেড। অতটা ভালো লোক তুমি ভাবতে পারোনি। তুমি যেও না বাবা। বাচ্চা মেয়ের আবদারের মতো শোনালো ফ্লোরার গলা। মেয়ের দিকে চোখ ফেরালো ওয়াল।
তারপর অবাক হয়ে তাকালো সেনের দিকে। ও অমন করছে কেন? কি হয়েছে ওর? ব্যাপারটা নিয়ে একটু আগেই আলাপ করেছি আমরা। জুলির ধারণা উতেরা সবাই চলে গেছে, কিন্তু আমার মনে হয় ওরা যায়নি, অপেক্ষা করছে পলের জন্যে। তাই যদি হয় ওরা তোমাকেও ধরবে। মৃদু হাসলো ওয়াল, মেয়েকে দেখলো। বুড়ো বাপের জন্য তোমার দুশ্চিন্তা দেখে ভালোই লাগছে মা। তবে আমি আর ওসবের ভয় করি না। জুলিকেই তো দেখছি, এ বয়সেও কেমন স্মার্ট। তাছাড়া ওর মতো আমারও ধারণা উতেরা চলে গেছে। প্রকাণ্ড একটা হাত তুলল জুলি, সই করল ওয়ালের পিঠ বরাবর। তারপর নামিয়ে আনলো নেহাত আসতেই, অর্থাৎ থাপ্পড় নয়, চাপ্পড়। প্রশংসা পেয়ে দারুণ খুশি হয়েছে। ওয়ালের পিঠ চাপড়ে দিয়ে বলল, শুধু স্মার্ট নয়, আমাকে আমাকে টাপও বলতে পারো ব্রেড। আর তুমি, বুড়ো ভাম, আসলেই লোক ভালো। তবে তোমাকে এখান থেকে চলে যেতে দেখে ভালো লাগছে না। ধর্মযাজকের সঙ্গে কর্দমন ছাড়ল ব্রেড। তারপর ফ্লোরার মুখোমুখি হলো, কিন্তু কি বলবে বুঝতে না পেরে সেফ বোবা হয়ে দাঁড়িয়ে রইল বাচাল বুড়ো। বাপ মেয়ে আগে ধুন্দুমার লেগে যাবার সময় কথার অভাব থাকতো না, কিন্তু এখন যখন মেয়েকে সত্যিকার দুটো ভালো কথা বলতে চাইছে, তখনই খেই হারিয়ে ফেলেছে। তবে এটা বুঝতে পারল, কিছু না বলেও অনেক কথা বুঝিয়ে দিয়েছে ও মেয়েকে। চুপ করে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর ঘুরে ওয়াগনের দিকে হাঁটতে শুরু করলো। বাবা, ডাকলো ফ্লোরা ওকে। দৌড়ে সামনের দিকে পথ আটকালো। ওকে জড়িয়ে ধরে চুমু খেলো মুখে। তুমি আমাদের দেখতে আসবে না? হাতের উল্টো পিঠে চোখ মুছল ব্রেড। তারপর আস্তে করে মেয়েকে সরিয়ে দিল সামনে থেকে। ওয়াগন ছিটে গিয়ে বসলো, হাসার চেষ্টা করলো একটু। অবশ্যই আসবো মা, আমার নাতি নাতনিদের দেখতে আসবো না? ঘোড়ার পিঠে চাবুক আছড়ালো। পেছন থেকে তাকিয়ে রইল ওরা ওয়াগনের দিকে, একদম নদী পেরিয়ে ওপারে উইলো ঝোপের আড়ালে চলে না যাওয়া পর্যন্ত। ফ্লোরার দিকে ফিরে ওর একটা হাত ধরল সেন। ও বোধ হয় এখন থেকে একদম পাল্টে যাবে। আর ইন্ডিয়ানদের ব্যাপারে জুলির ধারণায় মনে হয় ঠিক। তবু আমার কেন জানি মনে হচ্ছে ওরা পালায়নি। এমন হতে পারে ওয়ালকে নির্বিঘ্নে যেতে দিয়ে এটা বোঝাতে চাইছে যে ওরা আর এখানে নেই। তাতে হয়তো পল ভরসা পেয়ে নিজেও বের হবে। আর ওদের মূল লক্ষ্য যেহেতু ওকে বাগে পাওয়া, তাহলে অনুমান ভুল নাও হতে পারে। ঠিক বলেছ সেন, ওর কথা সমর্থন করলো জুলি। ও একদম পাল্টে গেছে, নিপাট ভদ্রলোক বনে গেছে। ওকে এতটা পাল্টাতে আমি আর দেখিনি। একদম যেন ভিন্ন মানুষ। ওদের কথায় কান দিচ্ছে না ফ্লোরা। বানের দিকে তাকিয়ে জানতে চাইল, সেন, পল কি থাকবে এখানে? মোটেই না। জুলির কর্কশ কণ্ঠ শোনা গেল। শোনো সেন, তুমি যদি ওকে এখানে রাখার মতলব করে থাকো, তাহলে নির্ঘাত ও লেজের নিচে আমি মৌমাছি ছেড়ে দেব। ওর লেজের নিচে মৌমাছি ছাড়ার কাজটা আমিই করব, নিজের হাতেই। আমাদের এতগুলো মানুষের জীবনে এই অশান্তিটা ওই এনে দিয়েছে। ওর কারণেই এত মানুষের দুর্ভোগ। তবে সে বিচার আমি করতে যাব না, এটা এমনিতেই হয়ে যাবে। ওহ না সেন, ঈশ্বরের দোহাই, চেঁচিয়ে উঠল জুলি রাগে। সেন, তুমি যদি তোমার বিছানায় একটা র্যাটল ছাপ দেখতে পাও, সেটাকে নিশ্চয় এমনি চলে যেতে দেবে না। সেন ঠিকই বলেছে ম্যাম, নাক গলালো ধর্মযাজক। ওর মনের ভাব আমি বুঝতে পারছি। পলের কোনো কিছু না জেনে আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম। ওই তো, হঠাৎ চেঁচিয়ে উঠল টনি। ওই তো ও বেরিয়ে এসেছে, করালের দিকে যাচ্ছে নিজের ঘোরার জন্যে। ওকে তুমি যেতে দিচ্ছ সেন? তুমি কি আমার কথা বুঝতে পারছো ম্যান? আমি ওকে এখানে থাকতে দিতে পারি না। করালের দিকে চলল সেন। সেন, অস্টিন, বাজখাই গলায় চেঁচালো জুলি। তুমি আসলে কি করতে যাচ্ছ বলবে? কিছুই না, যেতে যেতে জবাব দিল সেন। শুধু বলবো যে ওর জন্যে নসুয়া অপেক্ষা করছে। ও যখন করালের কাছে পৌঁছলো, তখন ঘোড়ার পিঠে স্যাডল চড়াচ্ছে দোকানদার। অস্টিন, নাকি আমার সঙ্গটা এতই ভালো লেগে গেছে যে
ছাড়তে মন চাইছে না, ব্যঙ্গ করল লোকটা। না, তোমাকে আমি বিদায় দিতে আসিনি, শান্ত স্বরে বলল সেন। আর সঙ্গী হিসেবে তোমার চেয়ে খোদ শয়তানকেই বেছে নিতে স্বস্তি বোধ করব আমি। আশ্চর্য তো, থুতু ফেলল দোকানদার। তামাক পাতা চিবানো বাদামি রঙের পদার্থটা এসে পড়ল সেনের ঠিক সামনেই। জামার হাতায় মুখটা মুছে নিল। বেশ স্যার, আমি ব্রেডওয়ালকে চলে যেতে দেখেছি। ভেবেছিলাম নদীর ধারে কোথাও ঘাপটি মেরে বসে আছে লাল শয়তানগুলো, কিন্তু দেখলাম বুড়ো বিনা ঝামেলায় চলে গেল। তার মানে চলে গেছে শয়তানগুলো। সুতরাং এবার আমার যেতে আর বাধা কোথায়? নোংরা একটা আঙুল উচালো। এখানে আসার পর যে কয়টা বেজন্মা আমাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল, ওয়াল তাদের একজন। পারলে ঠিক তাই করত। হাইট মহিলাটাও। কিন্তু ওকে তো কিছু করা যাবে না, তুমি বাধা দেবে। তবে ওই ওয়ালকে আমি ছাড়ছি না, ওর পাওনা ওকে পেতেই হবে। এবং এরপর তোমার পাওনা মেটাবো আমি। শোনো গর্ধব, ওই লোককে কিছু বললে তোমার পিছু নেব আমি। তারপর ধরে এমন অবস্থা করব যাতে তোমার মনে হবে এর চেয়ে উটেদের হাতে পড়াই অনেক ভালো ছিল। আরে না, অবিশ্বাসের হাসি হাসল দোকানদার। আমি জানি তুমি ওকে পছন্দ করো না, তুমি কখনো আমার পেছনে লাগবে না। কেন লাগবে? ও কি তোমার বন্ধু? থামলো একটু, তারপর আবার বলল, আর একটা কথা, তোমার কাছে আমি আসলেই তখন সত্যি কথা বলিনি। তখন বললে মনে হয় ক্ষতি নেই, এখন বললে মনে হয় ক্ষতি নেই। যে ইন্ডিয়ানটাকে আমি গুলি করেছিলাম সে মারাই গিয়েছিল সাথে সাথেই। নসুয়ার বন্ধু ছিল ছেলেটা, সেজন্যেই ও অমন হন্য হয়ে আমার পিছু নিয়েছে। এখানে সমস্যাটা আমার আর ওর। ও পেছনে খুন করবে আমাকে, ও পেলে খুন করবে আমাকে, আমিও সুযোগ পেলে তাই করব ওকে। কিন্তু ওয়ালের ব্যাপারটা তোমার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এটা ওর সঙ্গে আমার ঝামেলা, তোমার তাতে কি? আমার কি? সেটা জেনে তোমার কোনো সুবিধে হবে না পল। আর নসুয়ার বন্ধুকে খুন করার বিচারটা আমি করতে যাব না। ওটার ফয়সালার জন্যে ও নিজেই যথেষ্ট। ও তোমাকেও খুন করলে সেটার উপযুক্ত জবাব হবে। কখনো না, খেকে উঠল পল রাগে। ওরা আজ সকালে সবাই চলে গেছে, নিজের চোখে দেখেছি আমি। দেখেছো? হবে হয়তো, কিন্তু নসুয়া যে ওই দলে ছিল না তা মনে করতে পারছো তো? এক মুহূর্ত চুপ করে রইল লোকটা, তারপর ঠোঁট কামড়ালো, যেন সিদ্ধান্ত নিল কিছু একটা। সেনের দিকে তাকালো। তুমি একটা ডাহা মিথ্যুক, বুঝলে? সেন, তুমি কি দেখেছো নাকি যে ও বনের ভেতর লুকিয়ে আছে? তুমি কি ওদের গন্ধ পাচ্ছ? না ওরা তোমাকে বলে পাঠিয়েছে যে ওরা আমার জন্য অপেক্ষা করছে? না তো? তাহলে ভয় দেখাচ্ছ কেন? আসলে এটা তোমার চালাকি। তুমি চাইছো না আমি ওয়ালের পিছু নিই। হুঁ হুঁ স্যার, তাতে কোনো কাজ হবে না। ওকে আমি ধরবই। আমি কোনো কিছুই ভুলি না। একটা লোক বিনা কারণে আমাকে ফাঁসিতে ঝোলাতে চাইবে, আর আমি ওকে ছেড়ে দেব? আমি ওর পিছু নেবই। এটাই, ওটাই হবে সমান সমান। এক লাফে স্যাডলে চড়ে বসল দোকানদার। স্পার দাবালো চেস্টনাটের পোয়েটে। লাফিয়ে উঠে চলতে শুরু করলো ঘোড়াটা। ওর পিছনে কিছুক্ষণ তাকিয়ে রইল সেন। তারপর ফিরে চলল কেবিন হাউসের দিকে। আর সবাই দাঁড়িয়ে আছে কেবিন হাউসের সামনে। বিষণ্ণ মুখে ভাবছে সেন। রিক পলের মতো এমন অপদার্থ আর বিশ্রী মানসিকতার লোক ওর চোখে আর পড়েনি। সেদিন জুলিয়ার ওয়াল যখন ওকে ফাঁসিতে ঝোলানোর তোড়জোড় শুরু করেছিল, তখন সেন আর লয়েসই ওদের বাধা দেয়। সেজন্যে লোকটার কাছে সামান্য কৃতজ্ঞতা কিংবা শুকনো ধন্যবাদ হলেও প্রাপ্য ছিল ওদের। লোকটা অকৃতজ্ঞ। এই কটা দিন সেনের অন্ন আর খড় ধ্বংস করেছে ও আর ওর ঘোড়াটা, কিন্তু তা যেন কোনো ব্যাপার নয় তার কাছে। যেন মনেই নেই ওসব কথা। ও ব্যস্ত ওর প্রতিশোধ স্পৃহা নিয়ে। ক্যাপা কুকুরের মতো ছুটেছে এখন ওয়ালের পেছনে। তাছাড়া সেনের আশ্রয় থেকে, ইন্ডিয়ানদের হাত থেকেও তো রক্ষা পেয়েছে সে। কি ব্যাপার? কাছে যেতেই জিজ্ঞেস করলো জুলি। ওকে তুমি যেতে দিলে? থাকার জন্য জোর করিনি, জানালো সেন। জীবনে অনেক খারাপ মানুষের সাথে চলতে হয়েছে আমাকে, কিন্তু ওর মতো ছোট লোক আর কখনো চোখে পড়েনি। এখন বলছে ও নাকি ওয়ালের পিছু নেবে।
শায়েস্তা করবে ওকে। কেন? অবাক হলো ফ্লোরা। বাবা ওর কি করেছে? ওকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছে তাই। বলে গেছে ও নাকি কিছুই ভোলে না। হয়তো একদম নসুয়ার মতোই। হাসল সেন। আমি অবশ্য ওকে সে চেষ্টা না করতে বলে দিয়েছি। ও আমাকে কিছু করতে পারবে না। ঠোঁট উল্টালো জুলি। আসুক না হারামজাদা। আচমকা কথা বন্ধ হয়ে গেল ওর। চোখ টেরা হয়ে গেল। বনের ভেতর থেকে জনা পাছে গুতে বেরিয়ে এসেছে। চোখের পলকে পলের সামনে এসে গেল ওরা। এত দ্রুত আর আচমকা যে প্রথমে বোঝাই গেল না ব্যাপারটা। টনি নাতির উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল জুলি। তাড়াতাড়ি কেবিনে ঢুকে পড়ো এখনই, বলেই খপ করে ফ্লোরাকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলল দরজার দিকে। ওদের থেকে মাত্র এক পা পেছনে সেন। দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখা উইনচেস্টার আর হেনরিটা তুলে নিয়ে দৌড়ে ঢুকলো ঘরের ভেতর। লয়েসের দিকে বাড়িয়ে দিল হেনরিটা। এদিকে জুলিকে পাত্তা না দিয়ে নিজের রাইফেল নিয়ে ছুটে এলো টনি। ওদের দিকে লক্ষ্য রাখো, সেন বলল ওকে। ওরা আপাতত পলকে নিয়ে পড়েছে, কিন্তু যে কোনো সময় আমাদের দিকেও তেড়ে আসতে পারে। আমাদের কাছে আসার সুযোগ দেয়া যাবে না ওদের। ভয়ানক গলায় চেঁচিয়ে উঠল পল। আতঙ্কে চিরে গেল স্বর। ঘোড়া ঘুরিয়ে কেবিনের দিকে ছোটালো, কিন্তু কোনো সুযোগই পেল না দোকানদার। ওর চেস্টনাট গজ 50 না পেরোতেই নসুয়ার পিন্টো পৌঁছে গেল ওটার 10 ফুটের মধ্যে। তাড়া করতে করতে রাইফেল তুলল। পেছন থেকে গুলি খেয়ে দুহাত উপরে উঠে গেল পল। ছিটকে পড়ল ঘোড়ার পিঠ থেকে। কমিনিট আগে যে করাল থেকে বেরিয়েছিল তার সামনে এসে দাঁড়ালো ভীত সন্ত্রস্ত ওর ঘোড়া। শার্প হাতে উঠানে বেরিয়ে পড়ল জুলি হাইট। রাইফেলটা কাঁধে ঠেকিয়ে বসে পড়ল হাঁটু গেড়ে। পিন্টোকে সই করে ট্রিগার টানতে যাচ্ছে। এ সময় পেছন থেকে ওর কাঁধ ধরে টান দিল সেন। হ্যাচকা টানে রাইফেলটা কেড়ে নিল। কর্কশ্বরে চেঁচালো, না এখন না, আগে দেখো ওরা এরপর কি করে। অন্য উতেরা এখন নসুয়ার পাশে চলে গেছে। বৃত্তাকার দাঁড়িয়ে একই সাথে গুলি ছুটতে শুরু করলো এক নাগারে। কবর দেওয়ার জন্যে শরীরের সামান্যই পাওয়া যেতে পারে দোকানদারের, ভাবল সেন। আচমকা নসুয়া ঘুরিয়ে নিল তার পিন্টোকে। হাতের রাইফেলটা মাথার উপর তুলে বনো হুঙ্কার ছাড়ল। তারপর ঘোড়া ছুটিয়ে নিমেষে অদৃশ্য হয়ে গেল উইলো ঝাড়ের ভেতর। বাকিরাও অনুসরণ করলো ওকে। ঘরের ভেতর থেকে ছুটে বেরিয়ে এলো ফ্লোরা। ওদিকে নিজের রাইফেল হাতে বিশাল লাল মুখ নিয়ে দাঁড়িয়ে রইল জুলি। তারপর রাগের চোটে শার্পসটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিল। চেঁচিয়ে উঠল তীক্ষ্ণ স্বরে, বাই গোলরি, ওই লাল মুখ হারামিগুলোর জন্যে দেখছি তোমার দরদের সীমা নেই। চাইলে সব কাটাকে ফেলে দিতে পারতাম আমরা। কেবল ওই দোকানদার হারামজাদার জন্যে আমাদের এতগুলো মানুষকে কষ্ট দেবার অধিকার ওদের কে দিয়েছে? জবাব দিল না সেন। প্রয়োজন মনে করল না। বুঝতে পারছে মাথা গরম। এই মহিলাকে এখন কিছুতেই বোঝানো সম্ভব নয় ব্যাপারটা। নসুয়া এবং তার দলবল তাদের কোনো ক্ষতি করেনি। ওরা পলকে চেয়েছিল নসুয়া তার বন্ধুকে হত্যার প্রতিশোধ নিয়ে চলে গেছে। ওর এই অনুভূতিকে সম্মান জানানো উচিত। তাছাড়া লল্যান্ডের লাশ নিয়ে আসার সময় ওরা সুযোগ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাতে বাধা দেয়নি। সুতরাং সেনেরও উচিত হতো না ওদের চলে যাওয়ায় বাধা দেয়াটা। তবে অচিরেই মেজাজ ফিরে পেল জুলি হাইট। বদমাস দোকানদারকে তার পাওনা মিটিয়ে দেয়ায় আমি সত্যিই খুশি হয়েছি। সেনের দিকে চেয়ে হাসল। শুনে সুখী হলাম, হাসল সেও। তারপর এক হাতে ফ্লোরা কোমর জড়িয়ে ধরে কাছে টানল ওকে। চুমু খেলো। ওর আসলে আর কিছু শুনতে ইচ্ছে করছে না। আচমকা বুকের ভেতরটা অসম্ভব হালকা হয়ে গেছে। ফ্লোরার মুখের দিকে তাকালো। এই তার নারী, তার ভবিষ্যতের সুখ দুঃখের সঙ্গিনী। আর এই কেবিন আর তার আশপাশ নিয়ে তার সংসার। ওর চিন্তার সূত্র ধরেই যেন ফ্লোরা বলল, যাক শেষ পর্যন্ত মনে হচ্ছে সব ঝামেলা মিটল। সেনের দিকে চাইল উজ্জ্বল চোখে। হাসছে মেয়েটা। হ্যাঁ ফ্লোরা, সব। কেবল একটা ঝামেলা এখনো বাকি আছে। ওই দোকানদার মানে তার লাশটা কবরস্থ করা ছাড়া। সেটা এখনই শুরু করা উচিত সেন, বলল ধর্মযাজক। ঝামেলা শেষ রাখতে নেই, সমাপ্ত।